উনার তো মাননীয়ার তো প্রয়োজন নেই বেতনের, উনি তো বলেন বেতন আমি নিই না। তাও আপনি বেতন নেন না। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন শেষ মুখ্যমন্ত্রী ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন কত টাকা ছিল মুখ্যমন্ত্রী হিসেবে জানেন? কত টাকা বেতন ছিল? 7,000 টাকার একটু বেশি। আর এখন মাননীয়ার বেতন কত? নিজের বেতন বাড়বে কিন্তু কর্মচারীদের দিয়ে দেব না। এবার এই গদ্ধবদের কে বোঝাবে যে সমস্ত রাজ্য থেকে ডাটা কালেকশনের পরে অল ইন্ডিয়া দেখছেন দিল্লি থেকে ডাটা কালেকশন হয়েছে, দিল্লির ইন্ডেক্স, তারপরে সেই সমস্ত জায়গার ইন্ডেক্স নিয়ে সামেশন করে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আগের সরকার আইন তৈরি করে গেছে বলে আমি দেব না, সেটা যদি হয় তাহলে আগের সরকারের আমলে তৈরি ওই নবান্ন বিল্ডিং এ 14 তলায় তুমি কেন বসে আছো? ওটা তো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি। দাদা একেবারেই গত 4 দিন ধরে একেবারে টানা সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হলো। আমরা যেমনটা দেখতে পেলাম, একেবারে সেই শুনানিতে কিছু কিছু পয়েন্ট উঠে এসছে রাজ্যের পক্ষ থেকে। একেবারে রাজ্যের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে রোপা রুলে কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিতে হবে। এক্ষেত্রে রাজ্যের আর্থিক নীতির ওপর ভিত্তি করেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের ডিএ দেওয়া নিয়ে কখনোই কোনো স্বেচ্ছাচারিতা করেনি। কি বলবেন? দেখুন, রোপা রুল 2009 যেদিন ফ্রেম হয়েছিল সেদিন ওই রোপা রুল 2009 সহ আরেকটি ক্লারিফিকেটরি মেমো, আরেকটি মেমো ছিল। এই 3টে মেমো একসঙ্গে পড়তে হবে। আমাদের সাবমিশনের সময় আমরা পরিষ্কার করে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি, রোপা রুল 2009 লেখা আছে ডিএ দিতে হবে AICPI অনুযায়ী। ক্লারিফিকেটরি মেমোতে বলল যে পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে নিয়ে ডেয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে টাইম টু টাইম। এই টাইম টু টাইম মানে কি? পে কমিশনের রেকমেন্ডেশনে এই টাইম টু টাইমের ব্যাখ্যা দেওয়া আছে। পে কমিশনের রেকমেন্ডেশনে বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্নকে ফলো করে বছরে 2 বার দিয়ে দেওয়া হবে। আর তা যদি না ফলো করতে চান তাহলে এই রাজ্য সরকারি কর্মচারীদের আরো বেশি লাভ। তার কারণ কি? তার কারণ যে AICPI অনুযায়ী দিতে হবে যখন বলা আছে, মানে AICPI যখন রিলিজ হবে এই ডাটাটা তখনই দিতে হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডাটা প্রতি মাসে বের হয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডাটা যেহেতু প্রতি মাসে বের হয়, তাহলে প্রতি মাসে আপনাকে ডিএ ক্যালকুলেশন করতে হবে। সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্সই তৈরি করবে। সেই জন্য কি করা হয়? সেই জন্য বছরে 2 বার দেওয়া হয়। এই 6 মাসের গড়টিকে করে নিয়ে বছরে এই 6 মাসের গড় করে একবার দেওয়া হয়, আর বাকি 6 মাসের গড় করে আরেকবার দেওয়া হয়। ওরা যদি বলে যে না আমি ওই বছরে 2 বার দেবো না, তাহলে প্রতি মাসে দিতে হবে লিটারাল ইন্টারপ্রিটেশন করলে। আমি যদি স্ট্রিক্ট লিটারাল ইন্টারপ্রিটেশন করি তাহলে কিন্তু প্রতি মাসে দিয়ে দিতে হয়। কিন্তু যেহেতু পরের ক্লারিফিকেটরি মেমোতে বলা আছে যে পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে নিয়ে টাইম টু টাইম দেবো, তাই বছরে 2 বার দিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্নকে ফলো করে নিয়ে। ওরা গোলাবার চেষ্টা করছে, বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের চেয়ে, যারা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জীবনে চাইনি। আমরা বলছি তোমাকে ডিএ দিতে হবে AICPI অনুযায়ী। আর যেহেতু বছরে ওই টাইম টু টাইম লেখা আছে, তাই বছরে অন্তত পক্ষে 2 বার দিতে হবে। আর না হলে দিতে চাইলে প্রতি মাসে দাও। আর সেই সময় যেহেতু 2009 রোপা রুল 2009 লেখা আছে যে এটা 2006 থেকে লাগু হলো, 2006 থেকে 2008 সাল পর্যন্ত কোনো এরিয়ার ডিএ দেবে না। 2008 সালের পর থেকে 2%, 6% করে আপ টু 16% পর্যন্ত লেখা আছে। তারপর থেকে ওই ডিএ AICPI হিসেব করে করে দিতে হবে। ওরা কি করেছে? বছরে একবার করে দিয়েছে, তাও আবার যে পরিমাণ ডিএ দেওয়া উচিত সেই পরিমাণ দেয়নি। আমরা চার্ট করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বছরে এই 2 বার না দেওয়ার ফলে এবং সঠিক রেটে না দেওয়ার ফলে কতটা আমরা লস করছি। অঙ্কের মতো পরিষ্কার পুরো বিষয়টি। AICPI কে ধরে ডিএ কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটাও দেখিয়েছি। ওরা বলছে না AICPI অনুযায়ী দিতে হবে। ট্রাইব্যুনালও এক কথা বলেছিল, হাইকোর্টেও এক কথা বলেছে, সুপ্রিম কোর্টে গিয়েও একই কথা বলছে।
ট্রাইব্যুনাল একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কি যে তাহলে যদি এআইসিপিআই অনুযায়ী না দেন তাহলে কি অনুযায়ী দিচ্ছেন, সেই ফর্মুলাটা বলুন। ট্রাইব্যুনালে অ্যান্সার দিতে পারেনি। হাইকোর্ট জিজ্ঞাসা করেছে, হাইকোর্টে অ্যান্সার দিতে পারেনি। সুপ্রিম কোর্টে এতদিন ধরে আপনারা দেখলেন প্রতিদিন শুনানি হচ্ছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, ডে টু ডে বেসিসে শুনানি হলো। তারপরেও জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্ট, তারা বলে আমাদেরকে ইনস্ট্রাকশন নিতে হবে আগামী মঙ্গলবার পরবর্তী মামলা। আমার দৃঢ় বিশ্বাস ওই ইনস্ট্রাকশন আর আসবে না। নিজেদের কি করে ডিএ হিসাব করেছেন সেটা এখনো রাজ্য সরকার বলতে পারছে না। দেখুন, এই রোপারুল 2009 বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আইন। বামফ্রন্ট তার কর্মচারীদের ন্যায্য ডিএ দেবে বলে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা লিখে গেছে। এবং 2010 সাল পর্যন্ত যতদিন বামফ্রন্ট ছিল কারোর কোনো অভিযোগ নেই। যেই মাননীয়া 2011 সালে এলো, ব্যাস কর্মচারীদের ডিপ্রাইভ করতে শুরু করে দিলেন মাননীয়া। প্রায় 9 লক্ষ কর্মচারী। এই যে পুলিশ দেখবেন এই বিরোধীদের পেটায়, সেই পুলিশকেও দিয়ে দেয় না। যে পুলিশকে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে মামলা করে সে পুলিশকেও দিয়ে দেয় না। আমি কালকে আসছিলাম, স্যার কবে পাবো দিয়ে, এত টাকা বাকি রেখেছে। কত পুলিশ কর্মী তারা রিটায়ার্ড হয়ে গেছে, খুব স্বল্প পরিমাণ পেনশন পান। প্রতিদিন ফোন করেন, প্রতিদিন হোয়াটসঅ্যাপ করেন। এই সরকারকে তারা সার্ভ করেছে, সারা জীবন তারা সরকারি কর্মচারী হিসেবে জনগণকে পরিষেবা দিয়ে এলো। আজকে তারা এই জীবন সাহান্যে এসে তারা তাদের ওষুধ কিনতে পারছেন না, নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটা কিনতে পারছেন না। প্রতি মাসে তাদের জমানো অর্থ থেকে ভেঙে ভেঙে একটু একটু করে ভেঙে ভেঙে তাদের সংসার চালাতে হচ্ছে। 16,000 টাকা পেনশন পায়, 12,000 টাকা পেনশন পায়, 10,000 টাকা চলে যায়, 12,000 টাকা চলে যায় ওষুধ কিনতে। কোথায় পাবেন সংসার চালানোর পয়সা? ডিএ যদি পান, ডিআর যদি পান, পেনশনাররা ডিআর পান, তাহলে তাদের সংসার পরিচালনা করতে সুবিধা হয়। উনার তো মাননীয়ার তো প্রয়োজন নেই বেতনের, উনি তো বলেন বেতন আমি নেই না। তাও আপনি বেতন নেন না। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন শেষ মুখ্যমন্ত্রী ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন কত টাকা ছিল মুখ্যমন্ত্রী হিসেবে? জানেন কত টাকা বেতন ছিল? 7,000 টাকার একটু বেশি। আর এখন মাননীয়ার বেতন কত? ও নিজের বেতন বাড়বে, কিন্তু কর্মচারীদেরকে দিয়ে দেব না, পুলিশকে দিয়ে দেব না, অফিসারদের দিয়ে দেব না, এদিকে দিয়েই কাজ করিয়ে নেব। আপনি দিয়ে দেবেন না আর চুরি করবেন, চুরির ডকুমেন্ট অবভিয়াসলি সরকারি কর্মচারীরাই পাঠিয়ে দেবে বিদ্যুৎ চেম্বারে, এবং ঠিক করে যেখানে দেখবেন চুরি হবে ডকুমেন্ট পাঠিয়ে দেবেন। ডকুমেন্ট যেভাবে যে সোর্স থেকেই পাবেন, চুরি করলে, সরকার চুরি করলেই ডকুমেন্ট পাঠিয়ে দেবেন, আমি বলে দেবো সরকার এখানে চুরি করছে। দিয়ে দেবে না যে কর্মচারীকে, যে অফিসারদের দিয়ে দেবে না, সেই অফিসারদের সামনে এই দুদিন দুটো ভোট পেয়েছে বলে চুরি করে কোটি কোটি টাকা ইনকাম করবে, চুরির ডকুমেন্ট ফিদোর সঙ্গে দেবে না? ঠিক করবে, ফিদোর সঙ্গে দেবেই ডকুমেন্ট দেবেন। আমি যেখানে যা কাজে লাগানো ঠিক কাজে লাগিয়ে দেবো। যে বামফ্রন্ট সরকারের কথা আপনি বললেন, রাজ্যের পক্ষ থেকে একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়েছে যে 2011 সালের আগে তো অন্য সরকার ছিল। 2009 সালে তৈরি রোপারুলে বলা হয়েছিল, দিল্লির বঙ্গভবনে কর্মীদের মেমোরান্ডামে বলা হয়েছিল দিল্লি ও চেন্নাইয়ের কস্ট অফ লিভিং বিচার করেই ডিএ দেওয়া হবে। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাই ইউথ হোস্টেল উভয়ই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। তাদের বেতন হয় রোপারুল 2009 মোতাবেক, আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে রোপারুল 2009 মোতাবেক বেতন হচ্ছে বঙ্গভবনের কর্মচারী, রোপারুল 2009 মোতাবেক বেতন হচ্ছে চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কর্মচারীর, মানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। আবার পশ্চিমবঙ্গের বসবাসরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, তাদেরও রোপারুল 2009 অনুযায়ী বেতন হচ্ছে।
আপনার যদি ওখানে বেশি লাইফস্টাইল পরিচালনার জন্য বেশি খরচা হয়, আপনি অন্য কোনো খাতে সে টাকা দিতে পারেন। কিন্তু ডিএ এক একজনের জন্য এক এক রকম তার হতে পারে না, কারণ ডিএ পরিমাপ করা হয় এআইসিপিআই অনুযায়ী। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিল্লির জন্য যা, কলকাতার জন্য তাই। দু জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি আলাদা আলাদা হতে পারে, কিন্তু এআইসিপিআই গোটা ভারতবর্ষের জন্য একটাই। এই মূর্খদের এটা কে বোঝাবে? আপনাকে আমি একটা ডাটা দেখিয়ে দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই এআইসিপিআইটা কি। মূর্খদের তো আর মূর্খামি শেষ নেই। এই দেখুন, এইটা হচ্ছে 30/4/2025 মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের লেবার ব্যুরো এই ডাটা দিচ্ছে। সেই তাদের অল ইন্ডিয়া ইন্ডেক্স কত দেখুন। অল ইন্ডিয়া ইন্ডেক্স ভারতবর্ষের 88টি জায়গা থেকে তারা ডাটা কালেক্ট করে। সেখানে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং, দুর্গাপুর, হলদিয়া, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, রানীগঞ্জ, এই কতগুলো 7টা জায়গা থেকে ডাটা কালেক্ট হয়। এই ডাটা কালেক্ট হয়ে সেই ডাটা কালেকশনের উপর ভিত্তি করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয়, এআইসিপিআই। দেখুন ফেব্রুয়ারি মাসে কত দিয়ে সামেশন করে, এইটা হচ্ছে অল ইন্ডিয়া ইন্ডেক্স। অল ইন্ডিয়া ইন্ডেক্স সমস্ত রাজ্যগুলোর ডাটা কালেকশন করে অল ইন্ডিয়া ইন্ডেক্স একটাই হয়, এআইসিপিআই একটাই হয়। যাই বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন হয়, যেমন ধরুন ওই দিল্লির উদাহরণ দিচ্ছেন না, দিল্লি থেকেও ডাটা কালেকশন হয়। সেরকম সমস্ত যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্য থেকে ডাটা কালেকশন হয়। এবার এই গদ্ধবদের কে বোঝাবে যে সমস্ত রাজ্য থেকে ডাটা কালেকশনের পরে অল ইন্ডিয়া দেখছেন দিল্লি থেকে ডাটা কালেকশন হয়েছে, দেখেছেন? এবার দিল্লির ইন্ডেক্স, তারপরে সেই সমস্ত জায়গার ইন্ডেক্স নিয়ে সামেশন করে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয়। তাহলে দিল্লির ইন্ডেক্স আলাদা হতে পারে, পশ্চিমবঙ্গের ইন্ডেক্স আলাদা হতে পারে, কিন্তু যখন এআইসিপিআই হবে তখন এআইসিপিআই গোটা দেশের জন্য একটাই হবে। আপনার নিজস্ব যদি কোনো ডাটা কালেকশন মেথোডোলজি না থাকে, তাহলে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আন্ডারে যে কস্ট লিভিং ইন্ডেক্স কি হবে সেইটা নির্ধারণ করার জন্য কম্পিটেন্ট অথরিটি রয়েছে। সেই কম্পিটেন্ট অথরিটি তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তারা রিলিজ করে ডাটাটা, লেবার ব্যুরো। এবার এই গদ্ধবদের কে বোঝাবে যে এইটা ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হলে এআইসিপিআই পশ্চিমবঙ্গের জন্য যা, দিল্লির জন্যও তাই, গোয়ার জন্যও তাই, গুজরাটের জন্যও তাই, সমস্ত রাজ্যের জন্য এআইসিপিআই একটাই। তাদের নিজস্ব মূল্যবৃদ্ধির সূচক যাই হোক না কেন, তুই যদি আইনে বলা থাকে যে মূল ডিএ এআইসিপিআই অনুযায়ী দেব, তাহলে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। আইনে একবার বলার পরে তুমি তাদের কাছ থেকে অধিকার কেড়ে নিতে পারো না। তারপরে অন্য কোনো আইন এনে বলেছিল যে না আমরা দেব না? বলেছে? বলেনি। তাহলে আইনে যেটা লেখা আছে সেই লেখা অনুযায়ী তোমাকে দিতে হবে। আর আগের সরকার আইন তৈরি করে গেছে বলে আমি দেব না, সেটা যদি হয় তাহলে আগের সরকারের আমলে তৈরি ওই নবান্ন বিল্ডিংয়ে 14 তলায় তুমি কেন বসে আছো? ওটা তো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি বিল্ডিং। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরির বিল্ডিংয়ে তুমি বসে আছো কেন? তুই গঙ্গার এপারে বসো ওই রাইটার্স বিল্ডিংয়ে। আর এমনি যা অবস্থা, ও বিল্ডিং কিছুদিন পরেই বিক্রি করতে হবে। কেন? দিয়ে দিতে হবে তো। আমি তোকে সহজ সমাধান বলে দিয়েছি যে বিল্ডিং বিক্রি করো, দিয়ে এইখানে এসে রাইটার্স বিল্ডিংয়ে বসো, ওই বিল্ডিং বিক্রি করে কর্মচারীদের দিয়ে দাও। ও বিল্ডিংটা এমনি বস্ত্র ব্যবসায়ীদের জন্য ছিল, হাওড়ার বস্ত্র ব্যবসায়ীদের জন্য বিল্ডিং তৈরি করা হয়েছিল, কিন্তু সেই বস্ত্র ব্যবসায়ীদের কাজে ওই বিল্ডিং ব্যবহৃত হতে না দিয়ে নিজে গিয়ে বসে পড়েছেন। ডিএ আমরা আড়াই করেই ছাড়ব। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা আজকে প্রায় 10 বছর মামলা করছে। অরিজিনাল অ্যাপ্লিকেশন 1154 অফ 2016, 2016 সালের মামলা, আজকে 2025 সাল। দিনের পর দিন হিয়ারিং হচ্ছে, ডে টু ডে বেসিস হিয়ারিং হচ্ছে।
আমরা ও ডিএ মুখে হাত ভরে পেট থেকে বের করবো। আচ্ছা, চেন্নাইয়ে তো তামিলনাড়ুর সরকারের যে হার, সেই হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রের হারে নয়। রাজ্য সরকারের মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই ডিএ দিচ্ছে, ডিএ দেয় না, এটা সর্বৈব মিথ্যে কথা, এই ধারণাও ভুল। আরে ডিএ দিচ্ছেন না কেউ বলছে না, প্রাপ্য 100 টাকা দিচ্ছেন 5 টাকা। আপনিও কোনো অসুবিধা নেই তো, আপনারও সম্পদ থাকবে, কোনো অসুবিধা নেই। আপনার সমস্ত সম্পদ দিতেন 2 টাকা রাখবেন, আপনার সম্পদ আছে ধরে নেওয়া হবে। কালীঘাটের যে এতগুলো সম্পদ, কোনো অসুবিধা নেই তো, বাকি সম্পদগুলো জনগণের মধ্যে বিতরণ করে দেন, নিজের বাড়িটুকু রেখে দিন, আপনারও সম্পদ আছে ধরে নেওয়া হবে। তো সম্পদ এত বৃদ্ধি করেছেন কেন? ডিএ প্রাপ্য 100 টাকা দিচ্ছেন 2 টাকা দিয়ে বলছেন দিয়ে দিচ্ছি। আপনারও তো সম্পদ আছে, আপনি একটা সম্পদ রেখে দিন, বাকিটা বিলিয়ে দিন, তাহলেও আপনার সম্পদ থাকবে। সম্পদ এত বাড়ানোর দরকার কি ছিল আপনার? আর ওই সরকারের আমলের আইন বলে সেই দিয়ে দেব না, তো ওই সরকারের আমলে তৈরি বিল্ডিং এ কেন বসে আছেন? ওই সরকার তো সবই তৈরি করেছে, রাজারহাট থেকে শুরু করে এই রাস্তা তৈরি, সবই তো বেশিরভাগই ওই সরকারের আমলে তৈরি, সবই তো বামপন্থী সরকারের আমলে তৈরি, নিজে তো কিচ্ছু করেননি। তাহলে বামপন্থী সরকারের আমলে তৈরি বিল্ডিং এ থাকেন না, বসবেন না, গঙ্গার উপরে ভাসবেন, নৌকা থেকে মুখ্যমন্ত্রিত্ব চালাবেন। ওই সরকারের আমলে ওই নবান্ন বিল্ডিং তৈরি, ইংরেজ আমলে রাইটার্স বিল্ডিং তৈরি, তাহলে বেকার এইসব করে কি হবে? এইসব বিল্ডিংয়ে বসবেন না, অন্য সরকারের আমলের বিল্ডিংয়ে বসবেন না, নিজে বিল্ডিং বানান, না হলে নৌকার উপরে বসে মুখ্যমন্ত্রিত্ব চালান। স্যার, একেবারে শেষ প্রশ্ন, আইনজীবী দিওয়ান একেবারে সওয়াল করলেন যে এটা এন্টারটেনমেন্টের প্রশ্ন, ভবিষ্যতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে রোপা রুল শেষ কথা নাও বলতে পারে, তাহলে কি রোপা রুল কার্যকর না ডিএর ক্ষেত্রে? দেখুন, আমি বলি, গুলিয়ে ফেলেছেন সব। এই মামলাটা হচ্ছে রোপা রুল 2009 নিয়ে, এই মামলাটা রোপা রুল 2019 নিয়ে নয়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা মামলা করেছিল রোপা রুল 2009-এর যে আইন, তার উপর ভিত্তি করে, 2019-এর উপর ভিত্তি করে না। 2019 পড়ে গিয়ে 2009 বুঝতে গেলে মুশকিল হবে। আরে 2009টা বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তদের তৈরি করা, ওখানে ডিএ এআইসিপিআই নিচে দিতে হবে বলা আছে, আলাই করে ছাড়বো। আর 2019টা মমতা ব্যানার্জির আমলে তৈরি করা, সেই জন্য ওখানে ডিএর কোনো প্রভিশন রাখেনি। উনি দেখেছেন যে বাঁশ থাকলেই তো বাঁশি বাজবে, না রেহে কি বাঁশ, না বাজে কি বাঁশুরি। তো ওকে বুঝিয়ে দেবো, বাঁশ না থাকলেও এখন তো এই দেখুন অনেক রকম বাদ্যযন্ত্র হয়ে গেছে, তা বাঁশের আর দরকার পড়ে না, এখন ধাতু দিয়েও বাঁশি তৈরি হয়, বাঁশি ঠিক বাজিয়ে দেবো। আর উনি ওই 2019-এ মনে করেছেন যে ওই ডিএর প্রভিশন না রেখে আমি 2009-কে সামাল দেব। 2009 আর 2019 আলাদা। এই মামলাটা 2009 নিয়ে, রোপা রুল 2009 নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্তদের আমলে তৈরি আইনের উপর ভিত্তি করে এই মামলা হয়েছে, এবং সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ডিপ্রাইভড হয়েছি, এবং এই আইন মোতাবেক ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে। আমরা পাই পয়সা, কর্মচারীরা 9 লক্ষ অধিক কর্মচারী রয়েছে, পেনশনার রয়েছে, যার যত রয়েছে প্রায় 14 লক্ষ মতো হবে, সকলকে ওই ডিএ দিতে হবে। হিসাব করুন, একবার তো বলেছিলেন 40,000 কোটি টাকা, ইন দ্য মিন হাইল আর কিছু বেড়ে গেছে, তো আমরা ওটা আদায় করব।